जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড, সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে প্রব্রাজিকা ভারতী প্রাণা। শ্রী শ্রী মায়ের কথার দ্বিতীয় ভাগে এবং স্বামী চেতনানন্দ সংকলিত মাতৃদর্শনে প্রব্রাজিকা ভারতী প্রাণার দুটি মাতৃস্মৃতি অন্তর্ভুক্ত হয়েছে। এই দুটি স্মৃতিকথা যথাক্রমে শ্রীমতী সরলাবালা দেবী এবং শ্রী ভারতী সরলা দেবী লিখিত বলে উল্লেখ করা হয়েছে। প্রব্রাজিকা ভারতী প্রাণার পূর্বাশ্রমের নাম ছিল পারুল। সিস্টার নিবেদিতার সহকারিণী সুধীরা বসু তার নাম বদলে রেখেছিলেন সরলা। স্বামী শারদানন্দ তাকে গৈরিক দান করে নাম দিয়েছিলেন শ্রী ভারতী। পরবর্তীকালে সরলা দেবী সারদা মঠের প্রথম অধ্যক্ষা হন এবং বেলুর মঠের তদানীন্তন অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ তাঁকে যথারীতি বিরজা হোম পূর্বক সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন। সন্ন্যাসের পর তাঁর নাম হয় প্রব্রাজিকা ভারতী প্রাণা। পূর্ব উল্লিখিত দুটি স্মৃতি নিবন্ধ ছাড়া সারদা মঠ প্রকাশিত ও প্রব্রাজিকা নির্ভয় প্রাণা সম্পাদিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থে প্রথম এবং সং 1988 তাঁর একটি আত্মস্মৃতি সংকলিত হয়েছে। সেখানে শ্রী শ্রী মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি যা বলেছেন তাতে পূর্ব প্রকাশিত স্মৃতি নিবন্ধ দুটিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কিছু উপাদান রয়েছে। এখানে সেই অতিরিক্ত অংশগুলি উক্ত গ্রন্থ থেকে সংকলন করে উপস্থাপন করা হলো। 1902 সালে সিস্টার নিবেদিতার স্কুলে ভর্তি হই। স্কুলে তখন 17 বোসপাড়া লেনে। সিস্টারের স্কুলে স্বামীজি প্রায়ই আসতেন, কিন্তু আমরা তখন খুবই ছোট, তাই বেশি কিছু মনে নেই। শুধু খুব লম্বা চওড়া চেহারা আর বড় বড় চোখ দুটি বেশ মনে আছে। ওই বছর বোধহয় ঠাকুরের তিথি পূজার দিন সিস্টার আমাদের 10-12 জন ছোট মেয়েকে নিয়ে নৌকায় করে বেলুর মঠে গিয়েছিলেন। আমরা সবাই স্বামীজিকে প্রণাম করি। এসব কথা খুবই অস্পষ্ট মনে হচ্ছে। তখন স্কুলে সন্ধ্যার পর শরৎ মহারাজ এসে মেয়েদের কাছে গীতা পাঠ করতেন। শরৎ মহারাজের মুখে তখন লম্বা দাড়ি। পুরস্ত্রীদের দালানে চিকের আড়ালে বসবার ব্যবস্থা ছিল। আমরা ছোটরা উঠানে বসতুম। সিস্টার আমাদের কাছে বসতেন। সবাইকে ঘোড়ার গাড়ি করে সিস্টার নিয়ে আসতেন। সিঁড়ির গায়ে ছোট জায়গাটিতে শরৎ মহারাজ বসে পাঠ করতেন। আমরা তো ঘুমিয়ে পড়তুম। সিস্টার কোলে করে আবার বাড়ি পৌঁছে দিয়ে যেতেন। যোগিন মা, গোলাপ মাকেও প্রায় স্কুলে দেখতে পেতুম। তাঁরা প্রায় রোজই বলরাম মন্দিরে আসতেন আর ফেরার পথে সিস্টারকে দেখে যেতেন। সিস্টার সাষ্টাঙ্গে তাদের প্রণাম করতেন। তারাও চিবুক ধরে সিস্টারকে আদর করতেন আর জিজ্ঞেস করতেন, নিবেদিতা, তুমি কেমন আছো? একদিন সিস্টার আমাদের কজনকে নিয়ে শ্রী শ্রী মার কাছে গেলেন। সেই প্রথম মাকে দেখি। তিনি তখন বাগবাজার স্ট্রিটের ভাড়া বাড়িতে। আমরা প্রণাম করে বাইরে দাঁড়াই। সিস্টার মার কাছে বসে কথা কইতে লাগলেন। তারপর প্রসাদ নিয়ে ফিরে আসা। 1909 সালে মা উদ্বোধন বাড়িতে আসেন। তখন সিস্টার একদিন
মাকে স্কুলে নিয়ে এসেছিলেন। সেদিন সিস্টারকে কি আনন্দিতই না দেখেছিলাম। ছোট বালিকাটির মতো চারদিকে ছুটোছুটি করে স্কুল বাড়ি সাজিয়েছিলেন। তখন মাঝে মাঝে আমাদের মার কাছে নিয়ে যেতেন। আমরা তখন কিছুই জানতুম না বা বুঝতুম না, তবু সিস্টারের সঙ্গে ঘোরা, মার কাছে যাওয়া এসব খুব ভালো লাগতো। স্কুলের ওপর ভীষণ টান হয়েছিল। স্কুল ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করতো না। বড় হবার সঙ্গে সঙ্গে টান যেন বাড়তে লাগলো। যখন সুধীরাদি এলেন তখন আমরা একটু ওপরের ক্লাসে। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদেরও তার ওপর অদ্ভুত ভালোবাসা পড়েছিল। সকলের মধ্যে ধর্মভাব জাগিয়ে দেবার চেষ্টাটা সুধীরাদির খুব ছিল। আমার বাড়ির নাম ছিল পারুল। সুধীরাদি নাম বদলে সরলা রাখলেন। মাঝে মাঝে সুধীরাদি আমাকে শ্রী শ্রী মার কাছে নিয়ে যেতেন। সেই বছর পুজোর ছুটিতে 1911 সালের 13ই অক্টোবর সিস্টার নিবেদিতা মারা যান। সুধীরাদির ভীষণ লেগেছিল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। পূজনীয় স্বামী প্রজ্ঞানন্দ তখন উদ্বোধনে একদিন আমাকে বললেন, শ্রী শ্রী মাকে একদিন দেখে এসো। তিনিই সব ব্যবস্থা করে দিলেন। ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী মাকে দেখতে যাবেন। তাকে বলে দিলেন তিনি যেন যাবার পথে তাদের গাড়িতে আমাকে তুলে নিয়ে যান। আমি তাদের সঙ্গে উদ্বোধনে গেলুম। কিন্তু সেদিন মার বলরাম মন্দিরে নিমন্ত্রণ ছিল। তিনি যখন ফিরলেন তখনই আবার আমরা বাড়ি ফিরব। তাই কথাবার্তা কিছুই হলো না। মাও দুঃখ করে বলতে লাগলেন, তাই তো মা, তুমি এলে আর বসে দুটি কথা কইতে পেলুম না। খুব সস্নেহ আশীর্বাদ করলেন। সেবার বেলুড় মঠে পুজোয় পূজনীয় বাবুরাম মহারাজ মাকে নিয়ে গিয়েছিলেন। সুধীরাদি পুজোর পর পুরী যাবেন ঠিক করলেন। পুজোর কদিন মার সঙ্গে মঠে ছিলেন। একাদশীর দিন ফিরে এসে ত্রয়োদশীর দিন পুরী রওনা হন। স্বামী প্রজ্ঞানন্দ একদিন এসে বললেন, মহাষ্টমীর দিন বেলুড় মঠে গিয়ে মাকে একবার নিশ্চয়ই প্রণাম করে এসো। আমার ভাগ্য মন্দ। মনে মনে ঠিক করেছিলাম ঝিয়ের সঙ্গে যাব, কিন্তু তার সেদিন ভীষণ হাঁপানি হয়েছে। যাওয়া না হতে হাপুস নয়নে কাঁদছি। সেই দিনই কেবল কেঁদেই কাটালুম। মহাষ্টমীর দিন মাকে দর্শন করতে পেলুম না। মনে বড্ড লেগেছিল। রাত্রে কিন্তু খুব সুন্দর স্বপ্ন দেখলাম, যেন মঠে গিয়েছি আর মাকে প্রণাম করছি। পুজোর পরে কিন্তু আশাতীত আনন্দের সুযোগ এসে গেল। শ্রীমা কাশীতে গেছেন আর সুধীরাদের তখনও ছুটি ছিল। উনি আমাকে নিয়ে কাশী গেলেন, সঙ্গে নরেশ দে, প্রফুল্ল মাসিমা আর বাণী ছিল। শ্রীমা লক্ষ্মী দত্তের বাড়িতে ছিলেন। আমরা রামাপুরার কাছে একটা বাড়িতে সকাল বিকাল মার কাছে যাওয়া হতো। কালী পূজার সময় মা কাশী ছিলেন। আমরা জগদ্ধাত্রী পুজোর পর গিয়েছিলাম। ওরা সব ঘুরে ঘুরে বেড়াতো। আমি বেশিরভাগ সময় মার কাছে থাকতাম। ওর মধ্যে মার জন্মতিথি পড়েছিল। পৌষের শেষে আমরা কলকাতা ফিরলাম। জয়রামবাটি থেকে শেষবার উদ্বোধনে শ্রীমা আসার 2-4 দিন পরেই শরৎ মহারাজ আমাকে মায়ের সেবার জন্য ডেকে পাঠালেন। শ্রীমার সেবার জন্য সেই ফাল্গুন মাসের মাঝামাঝি উদ্বোধনে চলে গেলুম। এরপরের শ্রাবণ মাসে শ্রীমার শরীর যায়। দিনের পর দিন মায়ের শরীর খারাপের দিকে যেতে দেখে খুব কষ্ট হতো।
কান্না পেত। একদিন মাকে খুব কেঁদে বলেছিলুম, আপনি চলে গেলে কিছুতেই থাকতে পারবো না। মা বললেন, যাবেই তো মা, আমার কাছে তো যাবেই, তবে আমার কিছু কাজ আছে, তা করে তারপর যাবে। শ্রীমার সঙ্গে তখন রাধু, তার ছেলে, নলিনী, ছোটো মামি এরা সব এসেছিল। ন্যাড়া মারা গেছে। তাঁর স্মৃতি মনে পড়ে। মার কষ্ট হবে বলে মাকু ও নলিনী কিছুতেই উদ্বোধনে থাকতে চাইল না। তাদের বলরামবাবুর বাড়িতে থাকার ব্যবস্থা হলো। মার তখন রোজই জ্বর আসছে। পরে ওই জ্বর কালা জ্বরে দাঁড়িয়ে গেল। আমি মাকে খাওয়ানো, তার বিছানাপত্র করা, নিয়মিত ওষুধ দেওয়া ইত্যাদি সেবা করতুম। নবাসনের বউও সাহায্য করত। শরৎ মহারাজ বড় বড় ডাক্তার এনে দেখালেন। কত রকম চিকিৎসা, কত শান্তি সস্তায়নাদি করা হলো। শ্মশান সস্তায়ন, জপযজ্ঞ আদি সবই করা গেল। কিন্তু মা দিন দিন আরও দুর্বল, আরও রোগা হয়ে যেতে লাগলেন। মুখে খুবই অরুচি, কিছুই খেতে পারেন না। আষাঢ় মাস থেকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। এত শরীর খারাপ। তবু এখন একদিন আমার হাতের দিকে তাকিয়ে বললেন, সুধীরা কি সরু সরু 3 গাছা চুরি করে দিয়েছে? ভালো লাগছে না। আমি ভালো হয়ে তোমার হাতে 4 গাছা করে মোটা চুরি গড়িয়ে দেব। আমি বললুম, সেসব হবে মা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তবেই আমাদের আনন্দ। কলঘরে যেতেন। একদিন বলছেন, যদি একটা ছোট লাঠি পেতুম তাইতে ভর দিয়ে বেশ চলতুম। পরদিন দেখা গেল ঘরের কোণে কে একখানি ছোট লাঠি রেখে গেছে, বেশ মাপ মতো। সেই লাঠিখানা নিয়ে মা কলঘরে যেতেন। জ্বর আরও বাড়তে লাগলো। দিনের মধ্যে 2-3 বার কেঁপে জ্বর আসত। শরীর একেবারে দুর্বল। একদিন নিজেই বলছেন, এখন থেকে দেখছি আমাকে ঘরেই সব করতে হবে, আর উঠতে পারছি না। ঠাকুরকে এ ঘর থেকে অন্যত্র নিয়ে যাও। আর খাটখানা সরিয়ে ফেলে আমাকে মেঝেতে বিছানা করে দাও। ঠাকুরকে 3 তলায় নিয়ে যাওয়া হলো। মায়ের তখন শরীরে খুব জ্বালা। সুধীরাদির ব্যবস্থা মতো নিবেদিতা স্কুল থেকে পালা করে মেয়েরা এসে মাকে বাতাস করত। বাণী, গীতা, কনক, শিবা এরা পালা করে সকাল থেকে সন্ধে পর্যন্ত, আর রাত্রিবেলা প্রফুল্ল মাসিমা ও চপলাদি আসত। তারাও সারা রাত পালা করে মাকে বাতাস করত। ওই সময় প্রফুল্ল মাসিমাকে কুমিল্লায় কাজের জন্য যেতে হয়েছিল। শ্রীমা তখন রাধু, মাকু বা তাদের ছেলেদের কাছে আসতে দিতেন না। রাধুর কথায় কেবলই বলতেন, ওকে দেশে পাঠিয়ে দাও। আমি একদিন বললুম, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বলছেন, রাধুকে ছাড়া কি আপনি থাকতে পারবেন? খুব জোরের সঙ্গে বলে উঠলেন, খুব পারবো, মায়া কাটিয়ে দিয়েছি। আমি কোনো সময় রাধু মাকুর ছেলেদের কাছে নিয়ে গেলে বলতেন, সরলা, ওদের সরিয়ে নিয়ে যাও, ওদের এনেছো কেন? একদিন শরৎ মহারাজকে ডেকে রাধু মাকুকে দেশে পাঠিয়ে দিতে বললেন। মহারাজ বললেন, মা, আপনার এই অসুখের সময় ওদের পাঠিয়ে দিলে ওদের মনে খুব কষ্ট হবে, আর কিছুদিন দেখি। মা শুধু বললেন, পাঠিয়ে দিলে ভালো করতে, আর কিছু নয়। ওরা শেষ পর্যন্ত উদ্বোধনে ছিল, কিন্তু মায়ের ঘরে যেত না। यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। जय माँ।